শিক্ষার্থীবৃন্দ, চরপেশন সরকারি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা। তোমাদের অনেকের হাতে কোনো টাচ মোবাইল নেই, অনেকের আবার মোবাইলে ওয়াইফাই বা ইন্টারনেট ব্যবহারের সামর্থ্যও নেই। নানাবিধ প্রতিকূলতা ও সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তোমরা অনলাইন ক্লাস দেখছো ও উপভোগ করছো। আজ আমরা একাদশ শ্রেণীর হিসাবের বইসমূহ পঞ্চভাগ খতিয়ান নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, খতিয়ান সম্পর্কে জানতে হলে আমাদের খতিয়ানের সংজ্ঞা জানা দরকার। ইংরেজি লেজ শব্দের অর্থ তাক। এই লেজ শব্দের অর্থ লেজার বা খতিয়ান কথাটির উৎপত্তি হয়েছে বলে অনেকে মনে করে। গৃহস্থালির বিভিন্ন প্রকার জিনিসপত্র যেমন তাকে সাজিয়ে রাখা হয়, হিসাব রক্ষণ পদ্ধতিতে লেজারকে অনেকটা তার মতোই বলা যায়। তাক এ যেমন বিভিন্ন প্রকারের জিনিস তাকে সাজিয়ে রাখা হয়, ঠিক তেমনি ব্যবসায়ের বিভিন্ন লেনদেন শ্রেণীবদ্ধভাবে লিপিবদ্ধ করে রাখা হয়। অর্থাৎ যে বইয়ে কোনো প্রতিষ্ঠানের যাবতীয় লেনদেন শ্রেণীবদ্ধভাবে সাজিয়ে সংক্ষিপ্ত আকারে ও পাকাপাকিভাবে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বা লেজার বলে। প্রিয় শিক্ষার্থী, ব্যবসা প্রতিষ্ঠানের সকল প্রকার লেনদেন যে সমস্ত খতিয়ানে স্থায়ীভাবে রাখা হয় একে চূড়ান্ত হিসাবের বই বা চূড়ান্ত হিসাবের বই বা হিসাবেও অভিহিত করা হয়। আগে ঢুকতে চশমা। এ কারণে কেউ কেউ খতিয়ানকে সকল বইয়ের রাজা বলে অভিহিত করেন। প্রিয় শিক্ষার্থী, খতিয়ানের গুরুত্ব, প্রয়োজনীয়তা বা সুবিধা। হিসাব রক্ষণের খতিয়ানের গুরুত্ব অপরিসীম। লেনদেনসমূহ জাবদাওয়াতে খতিয়ানে স্থানান্তরকরণের সময় লেনদেনসমূহ প্রকৃতি অনুযায়ী বা ধরন অনুযায়ী বিভিন্ন হিসাবের মাধ্যমে এমন সংক্ষিপ্ত শ্রেণীবদ্ধভাবে লেনদেন সাজিয়ে রাখা হয় যে এর মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক ফলাফল সম্পর্কে আমরা জানতে পারি। অতএব হিসাব রক্ষণের ক্ষেত্রে খতিয়ানের গুরুত্ব অপরিসীম বা অনস্বীকার্য। প্রিয় শিক্ষার্থী, খতিয়ানের বৈশিষ্ট্য আমরা আগেই বলেছি, খতিয়ান হলো সকল বইয়ের রাজা। খতিয়ান হতে হিসাবের আর্থিক ফলাফল সহজেই নিরূপণ করা যায়। তদ্রূপ খতিয়ানের কতগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যেমন খতিয়ানের শিরোনাম থাকবে, তারিখ থাকবে, ডেবিট ক্রেডিট থাকবে, জাবেদা পৃষ্ঠা থাকবে, টাকার পরিমাণ থাকবে, জের টানা, সমাপনী রেখা টানা, নির্দিষ্ট ছক, ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স থাকবে। প্রিয় শিক্ষার্থী, খতিয়ানের উদ্দেশ্য। প্রতিটি হিসাব তৈরিকরণের পিছনেই একটি নির্দিষ্ট উদ্দেশ্য কাজ করে। তদ্রূপ খতিয়ানেরও কিছু উদ্দেশ্য রয়েছে, যেমন লেনদেন স্থায়ী লিপিবদ্ধকরণ, শ্রেণী বিভাগকরণ, গাণিতিক শুদ্ধতা যাচাইকরণ, উদ্বৃত্ত নির্ণয়, চূড়ান্ত হিসাব প্রণয়নে সহায়তা, জালিয়াতি রোধ করার ক্ষেত্রে সহায়তা, আর্থিক প্রতিবেদন ও তথ্য সরবরাহ করার ক্ষেত্রে উদ্দেশ্য কাজ করে, তুলনামূলক বিচার বিশ্লেষণের ক্ষেত্রে খতিয়ানের উদ্দেশ্য, তুলনামূলক বিচার বিশ্লেষণ করা খতিয়ানের অন্যতম উদ্দেশ্য। কাঙ্ক্ষিত ফলাফল আমরা এই খতিয়ানের মাধ্যমে জানতে পারি। নীতি নির্ধারণের ক্ষেত্রে আমরা এই খতিয়ানের অন্যতম উদ্দেশ্য দ্রুত বা দাখিলা পদ্ধতি বাস্তবায়ন করা খতিয়ানের মূল উদ্দেশ্য। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা খতিয়ানকে ছকের সাহায্যে আমরা বোর্ডে উপস্থাপন করব।
দেখো, খতিয়ানকে আমরা প্রথমত দুই ভাগে বিভক্ত করলাম, ব্যক্তিক খতিয়ান, অব্যক্তিক খতিয়ান বা সাধারণ খতিয়ান। ব্যক্তিক খতিয়ানকে আবার দুভাগে ভাগ করা যায়, দেনাদারগণের খতিয়ান, পাওনাদারগণের খতিয়ান। অব্যক্তিক খতিয়ান বা সাধারণ খতিয়ানকে দুভাগে বিভক্ত করা হয়, নামিক খতিয়ান, নিজস্ব বা ব্যক্তিগত খতিয়ান। প্রিয় শিক্ষার্থী, ব্যক্তিক খতিয়ান। ব্যক্তিক খতিয়ান বইতে কেবল ব্যক্তি বা প্রতিষ্ঠান সম্পর্কিত হিসাব লিপিবদ্ধ করা হয়। ব্যবসা প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে বাকিতে ক্রয় বিক্রয় করলে ওই সমস্ত লেনদেনের হিসাব ব্যক্তিক খতিয়ানে লেখা হয়, যেমন দেনাদারগণের খতিয়ান, পাওনাদারগণের খতিয়ান। দেনাদারগণের খতিয়ান। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট ধারে পণ্য বিক্রয় করা হয়, অর্থাৎ যাদের নিকট হতে টাকা পাওয়া যাবে, তাদের প্রত্যেকের নামে পৃথক পৃথক যে হিসাব লেখা হয়, তাদেরকে দেনাদার খতিয়ান বা বিক্রয় খতিয়ান নামে অভিহিত করা হয়। পাওনাদারগণের খতিয়ান। যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান নিকট হতে ধার পণ্য ক্রয় করা হয়, অর্থাৎ যাদেরকে টাকা প্রদান করতে হবে, তাদেরকে প্রত্যেকের নামে পৃথক পৃথক হিসাব খতিয়ানে লেখা হয়, তাকে পাওনাদারগণের খতিয়ান বলা হয়। প্রিয় শিক্ষার্থী, অব্যক্তিক খতিয়ান। অব্যক্তিক খতিয়ান বা সাধারণ খতিয়ান সাধারণত ব্যবসায় আয়, ব্যয়, সম্পদ, মূলধন, দায় ইত্যাদি সম্পর্কিত হিসাবগুলো যে খতিয়ানে লিপিবদ্ধ করা হয়, তাকে অব্যক্তিক খতিয়ান বা সাধারণ খতিয়ান বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, অব্যক্তিক খতিয়ানকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়, নামিক খতিয়ান, নিজস্ব বা ব্যক্তিগত খতিয়ান। নামিক খতিয়ান হলো ব্যবসার আয়, ব্যয় ও লাভ লোকসান সংক্রান্ত হিসাবগুলোকে যে খতিয়ানে লিপিবদ্ধ করা হয়, তাকে নামিক খতিয়ান বলা হয়। নিজস্ব বা ব্যক্তিগত খতিয়ান হলো মূলধন, সম্পত্তি, দায় সংক্রান্ত হিসাবগুলো যে খতিয়ানে লিপিবদ্ধ করা হয়, তাকে ব্যক্তিক খতিয়ান বা নিজস্ব খতিয়ান বলা হয়। প্রিয় শিক্ষার্থী, হিসাবের জ্যার টানা। হিসাবের জ্যার টানার ক্ষেত্রে কোনো হিসাব খাতের উভয়ের দিকের যোগফলের পার্থক্য হচ্ছে এর জ্যার বা ব্যালেন্স। হিসাব খাতের যে দিকটি কম বেশি পার্থক্য বসিয়ে হিসাব খাতের উভয় দিকে সমান করা হয়। আবার বলি, শিক্ষার্থী খেয়াল করো, কোনো হিসাব খাতের উভয় দিকের যোগফলের পার্থক্য হচ্ছে এর জ্যার বা ব্যালেন্স। হিসাব খাতের উভয় দিকের হিসাব খাতে যে দিকটি কম সেদিকের পার্থক্য বসিয়ে হিসাব খাতের উভয় দিক সমান করতে হয়। এভাবে উভয় দিকের মিলকরণের নামই হলো ব্যালেন্স বা জ্যার। জ্যার নির্ণয়ের সূত্রটি নিম্নরূপ। জ্যার নির্ণয়ের সূত্র নিম্নরূপ। জ্যার নির্ণয়ের সূত্র নিম্নরূপ। টোটাল ডেবিট, টোটাল ক্রেডিট টোটাল ক্রেডিটের চাইতে বড় হলে ডেবিট ব্যালেন্স। টোটাল ক্রেডিটের চাইতে যদি বড় হয়, তাহলে ব্যালেন্স হবে কি? ডেবিট ব্যালেন্স। আবার টোটাল ক্রেডিট টোটাল ডেবিট
ক্রেডিট ব্যালেন্স। লক্ষ্য করো, টোটাল ডেবিট অপেক্ষা যদি টোটাল ক্রেডিট বড় হয় বা বেশি হয় তাহলে ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে। টোটাল ডেবিট সমান টোটাল ক্রেডিট সমান কি হবে? নীল ব্যালেন্স হবে। খেয়াল করো, টোটাল ডেবিট সমান টোটাল ক্রেডিট হবে কি? নীল ব্যালেন্স। প্রিয় শিক্ষার্থী, জেরগুলো হিসাব খাতে লেখার নিয়ম। প্রারম্ভিক জের সাধারণত একই দিকে বসে। একই দিকে বসে। 2 নম্বরে সমাপনী জের বিপরীত দিকে বসে। তাহলে আমরা জানলাম প্রারম্ভিক জের একই দিকে বসে আর সমাপনী জের বিপরীত দিকে বসে। প্রিয় শিক্ষার্থী, প্রারম্ভিক জের লেখার সময় যেই বিষয়গুলো আমাদের লক্ষণীয়, 1 নম্বরে দেওয়া আছে বিডি ব্যালেন্স, বিডি ব্রড ডাউন উপর হতে আনিত। 2 নম্বরে আছে বিও ব্রড ওভার পূর্ব পৃষ্ঠা হতে আনিত। বিএফ দ্বারা বোঝায় ব্রড ফরওয়ার্ড পেছন হতে আনিত। সমাপনী জেরের লেখার সময় আমাদের যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে, সিডি দ্বারা বোঝাবে কি? ক্রেডিট ডাউন নিচে নিত। সিও দ্বারা বোঝায় ক্রেডিট ওভার পর পৃষ্ঠায় নিত। সিএফ দ্বারা বোঝায় ক্রেডিট ফরওয়ার্ড সম্মুখে নিচে নিত। বিডি ব্রড ডাউন, এই ক্ষেত্রে যেটি খতিয়ান বইয়ের একই পৃষ্ঠায় লেখা হলে, অর্থাৎ কোনো হিসাবের প্রারম্ভিক জের খতিয়ানের একই পৃষ্ঠার উপর হতে আনিত হলে এটি ব্যবহৃত হয়। বিও এই ক্ষেত্রে যেটি খতিয়ান বইয়ের পূর্ব পৃষ্ঠা হতে আনিত হলে, অর্থাৎ কোনো হিসাবের প্রারম্ভিক জের একই খতিয়ানের পূর্ব পৃষ্ঠা হতে আনিত হলে এই শব্দটি ব্যবহৃত হয়। বিএফ এই ক্ষেত্রে সাধারণত যেটি খতিয়ান বইয়ের পেছনের দিকের পৃষ্ঠা হতে আনিত হইলে, অর্থাৎ কোনো হিসাবের প্রারম্ভিক জের একই খতিয়ানের কয়েক পৃষ্ঠার পেছন হতে আনিত হলে, অথবা প্রারম্ভিক জেরটি যদি অন্য খতিয়ান হতে আনিত হয় তাহলে এই শব্দটি বিএফ শব্দটি ব্যবহৃত হয়। সমাপনী জেরের লেখার সময়ের ক্ষেত্রে সিডি যেটি খতিয়ানের একই পৃষ্ঠায় নিচে হতে আনিত হইলে, অর্থাৎ কোনো হিসাবের জের খতিয়ানের একই পৃষ্ঠার নিচে হতে আনিত হলে এই শব্দটি ব্যবহৃত হয়। সিও সাধারণত যেটি খতিয়ানের পর পৃষ্ঠার নিচে হতে আনিত হইলে, অর্থাৎ কোনো হিসাবের সমাপ্তিক জের একই খতিয়ানের পরের পৃষ্ঠায় নিচে নিতে হলে এই শব্দটি ব্যবহৃত হয়। ক্রেডিট ওভার শব্দটি ব্যবহৃত হয়। সিএফ সাধারণত যেটি খতিয়ানের সম্মুখে নিচে নিতে হলে, অর্থাৎ হিসাবের সমাপ্তিক জের একই খতিয়ানের সম্মুখে কোনো পৃষ্ঠার নিচে নিতে হলে, অথবা অন্য কোনো খতিয়ানের কোনো পৃষ্ঠার নিচে নিতে হলে এই শব্দটি ব্যবহৃত হয়। সিএফ শব্দটি ব্যবহৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা খতিয়ান কাকে বলে, তার সংজ্ঞা, খতিয়ানকে সকল বইয়ের রাজা বলা হয়, খতিয়ান হিসাবের পাকা বই
খতিয়ান হিসাবের সহকারী বই এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলোচনা করলাম। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। করোনা মুহূর্তে তুমি স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমার পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিবে। সবাই ভালো থেকো, সুখে থেকো। শত চ্যালেঞ্জের মুখেও তোমরা অনলাইন ক্লাস উপভোগ করছো, দেখছো, এজন্য তোমাদেরকে অভিনন্দন। শত প্রতিকূলতা সত্ত্বেও, সীমাবদ্ধ থাকা সত্ত্বেও, তোমাদের সামর্থ্যের বাইরে থাকা সত্ত্বেও তোমরা আজ অনলাইন ক্লাস উপভোগ করছো, এজন্য আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ। তোমরা অনলাইন ক্লাসের প্রতি সুদৃষ্টি রাখবে। প্রতিনিয়ত আমাদের চরপেশন সরকারি কলেজের অনলাইন ক্লাস দেখবে এবং তোমাদের ক্ষতি পুষিয়ে নেবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি এখানেই শেষ করছি। পরবর্তী দিন আরেকটি অঙ্কের, এই অধ্যায়ের খতিয়ানের আরেকটি অঙ্কের সমাধান নিয়ে আমরা হাজির হব তোমাদের মাঝে। ধন্যবাদ সকলকে।